আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোয়ার্টারলি আর্নিংস। আমরা জানি প্রতি 3 মাস পর পর সব কোম্পানি থেকে কোয়ার্টারলি আর্নিংস প্রকাশ করা হয়, অর্থাৎ এই কোয়ার্টারে তাদের যে বিজনেস করেছে সেখানে তারা লাভ করলো না ক্ষতি করলো, কী পরিমাণ সব ডিটেলস তারা প্রকাশ করে। তো এই কোয়ার্টারলি আর্নিংসের উপর ভিত্তি করে আমরা অনেক সময় আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, কখনো ট্রেড নিই, কখনো ট্রেড থেকে বের হয়ে আসি। তো আমার আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কোয়ার্টারলি আর্নিংস বা ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশের আগে যে একজন ট্রেডার বা বিনিয়োগকারী আসলে তার কোন কোন বিষয়গুলো দিকে নজর দেওয়া উচিত। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রথমত এখানে আমি কয়েকটা বিষয়ে মোটামুটি 9টা বিষয় মার্ক আপ করেছি, যেটা যে আর্নিং ক্যালেন্ডার, পূর্বের পারফরমেন্স বিশ্লেষণ, বর্তমান অবস্থা নিয়ে ভবিষ্যৎ অনুমান, স্টপ লস ব্যবহার করতে হবে, গুজবে নিউজে কান দেওয়া যাবে না, মার্কেট সেন্টিমেন্ট, সেক্টর অ্যানালাইসিস, আগের বছরে একই কোয়ার্টারের সাথে তুলনা এবং রিপোর্ট পরবর্তী রিয়াকশন কী, এইসব বিষয় নিয়ে আর কি আলোচনা করবে ধাপে। ওকে, আচ্ছা, প্রথমে আর্নিং ক্যালেন্ডার। আমাদের আর্নিং ক্যালেন্ডার দেখতে হবে। আমরা জানি আমাদের ডিএসসিতে দুই ধরনের কোম্পানি আছে, যে ডিসেম্বর ক্লোজিং কোম্পানি এবং জুন ক্লোজিং কোম্পানি। যে আমার যে রিপোর্টটা প্রকাশ হচ্ছে সেটা আসলে আমাদের আর্নিং ক্যালেন্ডারটা দেখতে হবে, যেটা আসলে জুন ক্লোজিং কোম্পানি না এটা ডিসেম্বর ক্লোজিং কোম্পানি, তার ডিভিডেন্ড সামনে নাকি ডিভিডেন্ড পরে, এই বিষয়গুলো আমাদের প্রথমে দেখতে হবে। পূর্বের পারফরমেন্স বিশ্লেষণ। আমরা আসলে কোনো কোম্পানির ইপিএস ভালো আসবে কি খারাপ আসবে এটা আসলে আমাদের পক্ষে বলা অত্যন্ত কঠিন বিষয়, কিন্তু আমরা যদি এর পূর্বের কোয়ার্টারগুলোর পারফরমেন্স, অর্থাৎ পূর্বের রিসেন্ট যে কোয়ার্টারগুলো আছে তার পারফরমেন্স বিশ্লেষণ করি এবং 5-6 কোয়ার্টার বা কয়েক বছরের রিপোর্ট পারফরমেন্স বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা একটা পূর্বানুমান করতেই পারি যে সামনে আমাদের আসলে কেমন আসতে যাচ্ছে। এবং যদি খুব বেশি এলোমেলো না হয় তাহলে কিন্তু এক্সপেকটেশন খুব বেশি ভেরিয়েশন হবে না, যদি আমাদের পূর্বের পারফরমেন্স বিশ্লেষণটা সঠিক হয়। তো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে পূর্বের যে পারফরমেন্স আছে তার ইপিএসগুলো কেমন আসছে পূর্বের কোয়ার্টারগুলোকে, এগুলোকে নিখুঁতভাবে বিশ্লেষণ করা এবং ওই ইপিএসগুলোর কোয়ালিটি কেমন সে বিষয় নিয়েও আমাদের বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা উচিত। তারপরে বর্তমান অবস্থা বিবেচনা নিয়ে ভবিষ্যৎ অনুমান, অর্থাৎ একটি কোম্পানি বর্তমান অবস্থা কেমন এবং সামনের দিনগুলোতে তার ব্যবসায়ের যে ব্যাপার স্যাপার সেগুলো কেমন আসতে পারে। আমরা জানি আমাদের বাংলাদেশের দুইটি কোম্পানি স্কয়ার এবং ব্যাডবিসি, দুইটাই ভালো কোম্পানি জানি, কিন্তু ব্যাডবিসির কিন্তু ইপিএসের অবস্থা বর্তমানে খারাপ। তার যে কোয়ার্টারগুলো আসছে কিন্তু সেগুলো ডিভিডেন্ড প্লাস ইপিএস কিন্তু অত ভালো আসে নাই। অন্যদিকে স্কয়ারের ব্যবসা কিন্তু অত্যন্ত ভালো পজিশনে আছে এবং আমরা অনুমান করতে পারি সামনের দিনগুলো তো অবশ্যই স্কয়ারের যে কোয়ার্টারগুলো প্রকাশ করবে সেটা কিন্তু ভালো আসার সম্ভাবনাই বেশি, অর্থাৎ বর্তমান অবস্থা বিবেচনা নিয়ে ভবিষ্যৎকে আমাদের অনুমান করতে হবে। তারপরে স্টপ লস ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় কোনো ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি, সেই ট্রেডের হয়তো সামনে ঘোষণা আছে, তারপরে আমরা ঘোষণাটা দেখতে চাই যে আসলে ঘোষণার পরে কি বেয়াব হয়। তো ঘোষণার আগে যদি এখানে একটা বিষয় আছে, যদি আমার ট্রেডটা প্রফিটে থাকে এবং সেক্ষেত্রে ঘোষণাটার যদি সম্ভাবনা পজিটিভ থাকে, যে আমার আগের এগুলো বিশ্লেষণ করে আমি যদি ভাবি যে আমার সামনের কোয়ার্টারগুলো পজিটিভ আসবে, সেক্ষেত্রে আমি ট্রেডে থাকতে পারি। আদারওয়াইজ ট্রেড থেকে বের হয়ে যাওয়াই ভালো। তারপরে যদি কোনো কারণে আমরা ট্রেড থেকে না বের হই, তাহলে আমাদের ঘোষণার সাথে সাথে যদি আমাদের নেগেটিভ রিয়াকশন হয়, অর্থাৎ প্রাইস কমতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্টপ লস ব্যবহার করতে হবে, আদারওয়াইজ বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। গুজবে বা নিউজে কান দেওয়া যাবে না। আমরা অনেক সময় গুজবে বা নিউজে কান দিই যে সামনের অমুক কোম্পানির নিউজটা ভালো আসবে বা তমুক কোম্পানির নিউজটা খারাপ আসবে বা এই করবে, এই ধরনের গুজবে যেন আমরা কান না দিই। হ্যাঁ, ভালো আসবে কি খারাপ আসবে সেগুলো আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তার বিজনেস কেমন চলছে, তার আদার্স কোয়ার্টারগুলোর পারফরমেন্স কেমন, এগুলো বিশ্লেষণ করে আমরা একটু অনুমান করতে পারি। কিন্তু কেউ একজন বললো বা কোথাও থেকে কোনো সোর্স থেকে আমরা নিউজ পেলাম যে এই কোম্পানির ইপিএস ভালো আসবে, এই কোম্পানির ডিভিডেন্ড ভালো আসবে, বাস্তবে সেটার সাথে নাও মিলতে পারে। হ্যাঁ, আর যদি ভালো আসে তারপরে আমরা সুযোগ পাবো, পর্যাপ্ত সময় পাওয়া যাবে যে পরবর্তীতে ওই স্টকটাতে এন্ট্রি নেওয়ার, কিন্তু তার আগেই আমরা যেন গুজব বা নিউজে কান না দিই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
মার্কেট সেন্টিমেন্ট, বর্তমানে মার্কেট সেন্টিমেন্ট কি এটাও বুঝতে হবে। অনেক সময় ভালো ইপিএস ভালো রেজাল্ট আসার পরেও আমরা শেয়ার বা স্টক প্রাইসের সেইভাবে মুভমেন্টটা দেখতে পারবো না, কারণ আমার টোটাল মার্কেট সেন্টিমেন্ট যদি নেগেটিভ হয়, যেমন বর্তমানে সিচুয়েশনে যুদ্ধ চলছে, তার মানে এখন কিন্তু মার্কেট সিচুয়েশন আমার নেগেটিভ আছে। এখন কোনো কোম্পানির ইপিএস ভালো আসলে সেটা পারফর্ম নাও করতে পারে বা একটু দেরিতে পারফর্ম করতে পারে। আবার মার্কেট যখন সুপার বুলিশ থাকে তখন কিন্তু ইপিএস সামান্য বেশি আসলে বা মোটামুটি ভালো আসলেই কিন্তু তার তুলনায় খুব বেশি পারফর্ম করে স্টকটি। তো আমাদের সবসময় মার্কেট সেন্টিমেন্টটাও বিবেচনা করতে হবে যে বর্তমান মার্কেট কি পজিটিভ সেন্টিমেন্টে আছে না নেগেটিভ সেন্টিমেন্ট আছে, এইটার হচ্ছে বিষয়। সেক্টর অ্যানালাইসিস, হ্যাঁ সেক্টর অ্যানালাইসিস করতে হবে যে আমার আসলে বর্তমানে কোন সেক্টরগুলো প্লে রোল করতেছে বা কোন সেক্টরগুলো অ্যাকোমোডেশন কমপ্লিশন হয়েছে। এখন আমি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে বিষয় বলে রাখা উচিত যে ব্যাংক সেক্টরের ইপিএসের সাথে আমরা কখনো ইন্স্যুরেন্স সেক্টরের ইপিএসটা কিন্তু তুলনা করব না। আমাদের যে আমরা যদি কম্পেয়ার করতে চাই তাহলে সেম সেক্টরের সেম অন্য স্টকের সাথে ইপিএসের তুলনা করতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ সেক্টর অ্যানালাইসিস ভালো করে করতে হবে যে সামনে এখন যে আছে যে সামনে কোন প্রতিষ্ঠানগুলো ভালো করতে পারে। কারণ আমরা জানি বর্তমানে ইরান আমেরিকার যে ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, যার কারণে আমাদের এনার্জির সংকট দেখা দিয়েছে। তার কারণে বিভিন্ন যে ফ্যাক্টরি রিলেটেড বিজনেস যাদের আছে তাদের কিন্তু সামনের কোয়ার্টারগুলো ভালো আসার সম্ভাবনা খুব কম। অন্যদিকে কিছু কিছু সেক্টর যেমন ব্যাংক বলি, ইন্স্যুরেন্স, তারপরে আইটি সেক্টর, এগুলো কিন্তু ওই তেল গ্যাসের উপর ডিপেন্ড করে না। তার মানে তাদের ইফেক্টটা একটু কম হওয়ার, তাদের চেয়ে মূলত একটু কম হওয়ার পসিবিলিটি আছে। তো আমাদের ভালোভাবে সেক্টরটা অ্যানালাইসিস করতে হবে। আগের বছরে একই কোয়ার্টারের সাথে তুলনা, আমরা যখন এই বছরের কোনো কোয়ার্টার আসবে যে এই বছরে কত ইপিএস আসলো সেটা কার সাথে তুলনা করব যে গত বছরে একই সময় তার ব্যবসার কী অবস্থা ছিল। হ্যাঁ, গত বছরে একই সময়ের তুলনায় যদি আমার ইপিএসটা অনেক ভালো আসে, তার মানে বুঝতে হবে যে না আমার ইয়েটা ভালো করছে। অর্থাৎ তুলনা করার সময় সবসময় আমরা আগের বছরের সাথে এবছর আগের কোয়ার্টারের সাথে এই কোয়ার্টার না, গত বছরের যে থার্ড কোয়ার্টার বলি ফোর্থ কোয়ার্টার বলি সেটার সাথে এই বছরের ফোর্থ কোয়ার্টার থার্ড কোয়ার্টারকে তুলনা করতে হবে, এটা হচ্ছে বিষয়। রিপোর্ট পরবর্তী রিঅ্যাকশন, হ্যাঁ রিপোর্ট পরবর্তী রিঅ্যাকশন যদি আমরা দেখি যে কোনো রিপোর্ট পজিটিভে আসার পরে প্রাইসে প্রচুর মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখে শুনে এন্ট্রি নেওয়া সম্ভব মানে ভালো। কিন্তু পজিটিভ রিপোর্ট আসার পরেও যদি প্রাইসে তেমন রিঅ্যাকশন না আসে তাহলে বুঝতে হবে এখানে সামথিং কোনো প্রবলেম, অর্থাৎ বিগ পার্টি এখানে হয়তো নাই বা পর্যাপ্ত অ্যাকুমুলেশন তারা এখনও সম্পূর্ণ করে নাই। অর্থাৎ রিপোর্ট পরবর্তী রিঅ্যাকশন পজিটিভ হতে পারে, পজিটিভ হলে আমরা দেখে শুনে আমাদের একটা সঠিক জায়গায় আমরা এন্ট্রি নিব। আর যদি নেগেটিভ হয় তাহলে আমাদের যদি এন্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্টপ লস ব্যবহার করতে হবে। আর যদি নতুন করে এন্ট্রি নেওয়ার কথা ভাবি তাহলে রিপোর্ট পরবর্তী রিঅ্যাকশন যদি আমার নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা এন্ট্রি নিব না। এই কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ভালোভাবে। আমরা যদি এই কয়েকটা বিষয় মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোয়ার্টারের যে আসবে সেটার উপর ভিত্তি করে আমাদের ট্রেড নেওয়াটা সহজ হবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে সে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো যাতে পাশে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।